আজকে আমরা পেয়েছি কবি যোগিতা দাশকে। তার নতুন বই হঠাৎ তুমি পড়লে মনে, এই বইটি আজকে প্রকাশ পেয়েছে। আমরা দিদির কাছে শুনে নেব যে বইটি সম্বন্ধে বা দিদির লেখালেখি শুরু কিভাবে, সেটা একটু শুনে নেব। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আলাপ টিভিকে এবং আলাপ টিভির পক্ষ থেকে যারা এসেছেন আমার কথা শুনতে চাইছেন, এবং অবশ্যই নির্বাণ বুকসকে যারা এগিয়ে এসে আমার এই বইটিকে আজকে প্রকাশের পথ দেখিয়ে দিয়েছেন। প্রথমেই বলি যে লেখালেখি আমার অনেক ছোটোবেলা থেকেই। ক্লাস 1-এ যখন পড়ি তখন প্রথম কবিতা লেখা আর কি মনে পড়ে, একটু শেয়ার করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি সেই স্মৃতি। তখন ক্লাসে দিদি এসছেন, একটা ছবি এঁকে দিয়েছেন, দিয়ে বলছেন সেটা পরীক্ষার হলে আর কি, যে এই ছবিটা দেখে তোমাদের 4 লাইন কবিতা লিখতে হবে। সেই প্রথম আমার কবিতা লেখা, এবং আমার মনে পড়ে ক্লাসে মনে হয় আর কেউ লিখে উঠতে পারিনি, 1-2 লাইন সবাই লিখেছিল, আমি একটা পুরো কবিতা লিখেছিলাম 4 লাইন কি 6 লাইনের। সেই আমার প্রথম যাত্রা শুরু। তারপর আর কখনো থামিনি। শুধু কবিতা লেখা না, কবিতা আবৃত্তি করতেও আমি খুব ভালোবাসি। ছোটোবেলা থেকেই প্রত্যেক বছর শিশু মেলা বলে একটি অনুষ্ঠান হতো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী, শিশুরা, একটা এজ লিমিট ছিল আর কি, বয়সসীমা, তারা আসতেন, এবং আমি সেখানে প্রত্যেক বছরই পার্টিসিপেট করতাম, অংশগ্রহণ করতাম, এবং সফল হয়েওছি আর কি, আবৃত্তি, কবিতা বলা, এই সমস্ত। এরপর লেখালেখি করেছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার কবিতা লিখতেই ভালো লাগে। মানে যে কোনো মনের ভাবকে, মানুষের যে অনুভবগুলো থাকে তার তো এক এক রকমভাবে প্রকাশ হয়। কেউ লিখে গদ্যে প্রকাশ করতে, কেউ ভালোবাসেন, আমি ভালোবাসি ছন্দের মাধ্যমে প্রকাশ করতে। তারপর থেমে থাকেনি কলম, লিখেছি, বহুবার লিখেছি, কষ্টে লিখেছি, আনন্দে লিখেছি, নিজের কবিতা আবৃত্তি করেছি, পুরস্কারও পেয়েছি, সবার কাছ থেকে অনেক বাহবাও পেয়েছি। তারপরে হঠাৎ করে 2007-এর পরে আর কবিতা লেখা হয়নি, বা লেখাও সেইভাবে লেখা হয়নি, কারণ সংসারে ঢুকে গেছিলাম। তারপরে ধরুন এই রুজি রোজগারের জন্য স্কুলিংয়ে ঢুকে যাওয়া, শিক্ষিকার পেশা গ্রহণ করা, তারপর সংসার, সন্তান, এই সমস্ত কিছু করে আর ভাবিনি কখনো যে কলম ধরবো বলে। ভেবেছিলাম মনে হয় হারিয়েই গেছে। তারপর হঠাৎ করে 2023-এ আবার কলম ধরা। তার পেছনে এক কাহিনী রয়েছে, সে কাহিনী না হয় অন্য দিন বলা যাবে, কিন্তু সেই ধরা। তারপর সেই কবিতা আস্তে আস্তে অনেক গুণী মানুষের সামনে আসতে থাকে, তারা বলতে থাকেন যে না, এবার মনে হয় সময় এসেছে যে এবার তুমি লেখালেখিটা সবার সামনে নিয়ে এসো। তো সেই সাহস করে, এবং নির্বাণ বুকসের যে ভরসা, সেই ভরসাকে সঙ্গে করেই বেরিয়ে পড়লাম। আজকে এই জায়গায় রয়েছি, মানে অনেক গুণীজন, বিদ্বজ্জন রয়েছেন, তাদের সঙ্গ পাচ্ছি, তাদেরকে কবিতা শোনানোর সুযোগ পাচ্ছি, তাদের পা ধরে প্রণাম করার সুযোগটা পাচ্ছি। তো এটা আমার মনে হয়, এটা আমার কাছে অনেক। আর বইটি সম্পর্কে বলতে গেলে বলবো, এটা একটা ভালোবাসার অনুভূতির বই। ভালোবাসায় যে বিভিন্ন রকমের অনুভূতিগুলো থাকে, কখনো পাওয়ার আনন্দ থাকে, কখনো ছেড়ে যাওয়ার যন্ত্রণা থাকে, কখনো না পাবো না এই ভাবনাটাও কখনো ঘিরে ধরে। তো সেই সমস্ত যে অনুভূতিগুলো রয়েছে, সেটাকে ছন্দের মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করেছি, সেই কাহিনীগুলোকে। খুব বেশি দীর্ঘায়িত করিনি, বা খুব বেশি কবিতা দিয়ে এটাকে, এর ওজন আমি বাড়াইনি। এই কারণে বাড়াইনি যে আমি তো প্রথম, এই বই যে বাজার রয়েছে সেখানে আমি প্রথম বই নিয়ে আসছি। আমার মনে হলো যে যে পাঠক যারা রয়েছেন, পাঠক পাঠিকা যারা রয়েছেন, তারা তো প্রথমবার আমার লেখা পড়বেন, তারা যাতে বোর না হন, খুব সোজা ভাষায় বলতে গেলে যাতে বোর না হন, যে যখন এই বইটা ধরবেন তখন দেখবেন কতটা পাতলা, এবং তারা মনে সেই জোরটা পাবেন যে আমি খানিকক্ষণের মধ্যেই, মানে খুব স্বল্প সময়ের পরিসরে এটাকে তারা শেষ করতে পারবেন। এবং শুধু শেষ করতে পারবেন না, যে অনুভূতিটা নিয়ে পড়ছেন ওনারা, সেই অনুভূতিটা যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা কানেক্ট করতে পারেন, সংযোগ করতে পারেন। খুব বেশি বড় হয়ে গেলে, প্রথমত আমি প্রথমবার লিখছি, আমার লেখা তারা প্রথমবার পড়ছেন, তারা হয়তো প্রথমে যেভাবে যে মনোভাব নিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত গিয়ে হয়তো সেটাকে ধরে রাখতে পারবেন না, নাও পারেন, অনেকে পারেন। আমাকে ব্যক্তিগত বললে হয়তো আমি পারি না অতক্ষণ ধরে রাখতে, সেই মানসিকতা থেকে আমি করার চেষ্টা করেছি। এবং আরও একটা যেটা মাথায় রয়েছে, সেটা হচ্ছে যে ছোট গল্পের মতো আমরা পড়েছিলাম যে ছোট গল্পের একটা আলাদা কিন্তু মাধুর্য থাকে, যেন শেষ হয়েও হইল না শেষ। তো সেই জায়গাটাকে ধরার চেষ্টা করেছি। এরপরে আমার ইচ্ছে রয়েছে যে
পাঠক যেরকম বলবেন, যেরকম চাইবেন, তারা যেরকম লেখা পড়তে চাইবেন, সেরকম বিষয়ের ওপর ভিত্তি করে আমি লেখার চেষ্টা করব। আমি তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করব, তাদের কাছে যাওয়ার চেষ্টা করব, এইভাবে আমার চিন্তা ভাবনা রয়েছে। এবং এখন তো বইমেলাতে এসেও দেখছি, এর আগেও দেখেছি প্রচুর নতুন লেখক লেখিকা কবি তারা আসছেন, লিখছেন, তাদের সাহিত্য সৃষ্টি করছেন। আমার মনে হয় আমাদের সকলেরই তাদের পাশে থাকা উচিত, কারণ হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব স্টাইল থাকে লেখার। মানে আমি এইভাবে লিখি বলে যে অমুকে ওইভাবেই লিখবে, বা অমুক অন্য কোনো লেখা লিখলেই সেটা আমার পছন্দ হচ্ছে না, সেটা না। পাঠক হিসেবে আমার মনে হয় সব রকমের লেখাই আমাদের সেই খাবারের মতো রসাস্বাদন করা উচিত, দেখা উচিত যে কীরকম লিখছেন। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে দুজন খুব সাম্প্রতিককালের দুজনের লেখা আমার ভালো লাগে, দেবারতী মুখোপাধ্যায় এবং সৌভিক চক্রবর্তী। আমার খুব ভালো লাগে তাদের লেখা পড়তে। এবং আমার মনে হয় তারা যখন লিখছেন সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনাকে দিয়ে এত সুন্দর করে তারা লেখেন, আমরাও কিন্তু কোথাও একটা এই বয়সে এসে মনে হয় আরেকটু আপডেটেড হলাম। কারণ আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তাদেরকে যদি আপডেটেড ভার্সনটা দিতে হয়, আগে আমাকে আপডেটেড হতে হবে, তারপরে আমি তাদেরকে দিতে পারবো। আমি এই চিন্তা ভাবনা থেকেই আমি লেখা লিখেছি এবং অন্যের লেখা পড়িও। বইয়ে প্রত্যেকটি কবিতায় কি ভালোবাসার উপর লেখা? আপনার বইয়ের নাম হচ্ছে হঠাৎ তুমি পড়লে মনে, মানে কি মনে করে আপনি এই নামটা দিয়েছেন সেটা যদি একটু বলেন। ভালোবাসা যখন আসে জীবনে, তখন হচ্ছে প্রথমেই তো আমরা বুঝতে পারি না যে সেটা ভালোবাসা, সেটা একটা বন্ধুত্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, বন্ধুর যে বিভিন্ন বন্ধুত্বের মধ্যে যে বিভিন্ন রকমের ইমোশনগুলো, আবেগগুলো রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে আমরা যখন পালন করি, ইংরেজিতে বলতে গেলে যাকে সেলিব্রেট করি, করতে 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 এসে কোনো এক জায়গায় মনে হয় যে হ্যাঁ, এটা মনে হয় ভালোবাসা। এবং ভালোবাসা বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, শুধু যে রোম্যান্টিকতাই যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ সেরকম নয়। কিন্তু আমি কাউকে দূর থেকে দেখেও ভালোবাসতে পারি, কাউকে স্পর্শ না করেও ভালোবাসতে পারি। তো সেই ধরুন আমার কবিতার বইয়ের যে প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে ভালোবাসা কাকে বলে আর কি। তো সেটা আমি কবিতার পংক্তিতেই যে ভালোবাসাকে খুঁজে পাচ্ছি, তাকে আমি সেইভাবে প্রকাশ করেছি। তারপর আসছে যে তার যখন ভালোবাসার একটা জন্মদিন আসছে, তখন আমি তাকে কিভাবে সেলিব্রেট করছি। তারপর আস্তে আস্তে বুঝতে পারছি যে হ্যাঁ, সে আমার ভালোবাসা, তাকে কিভাবে আমি মনের মধ্যে সেটাকে যাপন করছি সেই ভালোবাসাটাকে। তারপর হচ্ছে যখন বুঝতে পারছি যে না, সেটা একতরফা ভালোবাসা। তারপর হচ্ছে বিচ্ছিন্নতা আসছে, তার মধ্যে চিন্তাভাবনার মধ্যে বিভেদ আসছে, মিল হচ্ছে না, আস্তে আস্তে দূরে সরে যাওয়া, কিন্তু আবার কোথাও নতুন ভালোবাসা পাওয়ার একটা ইচ্ছা। এটাকে এই সমস্ত কিছু যে আবেগগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে একটা মালার মতো গেঁথেছি। আর মানে এরকম না যে সবটুকু আমাকেই এক্সপিরিয়েন্স করতে হয়েছে, এরকম অনেক মানুষকে আমি চিনি আশেপাশে যারা এই বিভিন্ন দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন। কিছু হয়তো আমার নিজস্ব আবেগ রয়েছে, আর ওই যে 1, 2, 3, 4-এর অভিজ্ঞতা আমার যদি রয়েছে, তখন দেখা যায় খুব সহজেই পরবর্তী যে অভিজ্ঞতা যদি অন্য কেউ করে থাকেন, আমি খুব সহজে সেটাকে রিলেট করতে পারছি। কিন্তু তার জন্য একটা মনের কানেকশানটা থাকা দরকার, মানে আমি আমার চারপাশ থেকে কতটুকু নিতে পারছি। এবং হঠাৎ তুমি পড়লে মনে, এইটি আমার একটি কবিতা রয়েছে এই বইতেই, তারই একটি লাইন, সেটা থেকে আমার মনে হলো খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, একদম যুক্তিযুক্ত হবে যদি এই বইটির নাম আমি সেটা লিখি। আপনি প্রথম বইমেলায় কবে আসেন? বইমেলায় তো আসা একদম ছোটোবেলায়, মনে পড়ে ক্লাস 3-4-এ যখন পড়ি তখন মনে হয় এসেছি। হ্যাঁ, তখন এখানে হতো না, তখন হতো আমাদের যে পুরনো জায়গা, হ্যাঁ হ্যাঁ, সেখানে হতো, ময়দানে হতো। তো সেই বাবার হাত ধরে সেটা প্রত্যেক বছরের জন্য একটা সেই 12 মাসে 13 পার্বণের মতো আর কি, যে এই পার্বণটায় যেতেই হবে। এবং তখন তো রীতিমতো সেই বই কাকে করে আর কি, মানে সেই বইয়ের ভারে নুয়ে পড়ছি। হ্যাঁ, বাবা রীতিমতো ভয় পেতেন, বলতেন যে না, এই বাজেট রয়েছে, এই বাজেটের মধ্যে নিতে হবে। তারপরে স্কুলে ফিরে গিয়ে যখন শুনতাম অমুকে ওই বই কিনেছে, তমুকে তাই বই কিনেছে, তখন যেন একটা সে রেশারেশির পর্যায়ে, আচ্ছা ঠিক আছে আমিও দেখে নেবো। মানে বই কার কত রয়েছে সেটার ওপরই যেন আমাদের ওজনটা খুব নির্ভর করতো। তার পরবর্তীকালে বিয়ের পরে বাইরে চলে গেছিলাম, যদি কখনো বা কলকাতায় আসতাম, আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে বা আমার জন্মদিন উপলক্ষে আমি বলতাম যে আমার এত বাজেট, ঠিক আছে, মানে যেটাই আমার হাজব্যান্ড দিতে চাইতেন আর কি, আমি সেই বাজেটে বই কিনতাম, যে কিছু দিতে হবে না সেরকম। তারপর ছেলে হওয়ার পরে, ছেলে যখন 2011-ই হলো, তারপর আস্তে আস্তে বই পড়াটা কমে গেছিলো, কারণ অন্যান্য দিকটা অনেক বেশি মাথা দিতে হচ্ছিলো, কনসেন্ট্রেট করতে পারতাম না। বই পড়া তো একটা কনসেন্ট্রেশনের ব্যাপার।
সেটা করতে পারতাম না। তারপর আস্তে 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 আবার যেরকম ছেলে বড় হতে থাকলো, আবার আস্তে আস্তে বইয়ের জগতে ঢুকলাম, পড়াশুনো করতে শুরু করলাম। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর লেখা পড়ি আর কি, যখন সময় পাই। এখন হয়তো কাজকর্মের জন্য পাই না, এবং ওইটা থেকে আমার মনে হয় যে খুব ছোট ছোট কন্টেন্ট হলে কি সব ধরনের মানুষের পড়তে সুবিধে হয়। এই বইমেলায় আপনার বই প্রকাশ, কলকাতা 47তম বইমেলায় আপনার বই প্রকাশ, এর অনুভূতি কিরকম? মানে এটা মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন বই প্রকাশ হবে শুনলাম এবং ফাইনাল যখন কনফার্মেশন পেলাম, আমি একটি ভিডিও করেছিলাম আমার সোশ্যাল মিডিয়ায়, আমি সেটা দিয়েছিলাম যে মানে বইমেলার তো একটা আবেগ, একটা অনুভূতি, একটা আবেগ, একটা উন্মাদনা আমাদের কাছে। হ্যাঁ, ছোটোবেলা থেকে এটাকে একটা উৎসবের মতো দেখে এসেছি। তো সেই উৎসবে যখন আমার একটা কন্ট্রিবিউশন থাকছে, মানে সেটা যে কি অসম্ভব একটা ভালো অনুভূতি। ঠিক আমার মনে হচ্ছিল আমি যেন আরেকবার সন্তানের জন্ম দিচ্ছি। মানে আমি হয়তো এটার মানে সর্বোচ্চ যেভাবে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতাম সেরকম, আমি যেন আরেকটা সন্তানের জন্ম দিলাম। হ্যাঁ, মনের মধ্যে যেগুলো ছিল আমার আত্মজ, আমার নিজের ভেতর থেকে জন্মেছে। মানে সঠিকভাবে মনে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে সেটাকে আমি প্রকাশ করতে পারি। বাংলা বই পড়ার ক্ষেত্রে পাঠক সংখ্যা খুব কমছে, এটা অনেকের অভিমত, আপনার কি মনে হয়? না, আমি তো দেখছি পাঠক বাড়ছে বরঞ্চ। আমি তো এখানে এসেও যা দেখছি, দেখুন সব সময় মানে সর্বকালে সর্বস্থানে সব রকমের মানুষ থাকবে এবং সব কিছু। বই তো কিনছে মানুষ, কি বই পড়ছে অত? না, যদি পড়বেই না তাহলে কিনছে কেন? যদি নাই পড়বে তারা, তাহলে কিনছেন কেন? নিশ্চয়ই টাকা পয়সা মানুষ এরকম নয় যে বইয়ের পেছনে শুধু খরচ করে দিলাম। আজকের দিনে আমার মনে হয় মানুষ আবেগের থেকেও আবেগ চালিত ততটা নয়। আমার মনে হয় মানুষ অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এইটা হতে পারে মানুষ হয়তো অনেক চুজি হয়ে গেছেন, সেটা বলতে পারি। কিন্তু পড়ছেন মানুষ, এবং যদি সঠিক অর্থে সঠিক কন্টেন্ট সঠিক মানুষের কাছে আনা যায়, আমার মনে হয় মানুষ পড়বেন। কারণ এটা মানুষের ওপরও সর্বোপরি যদি বাঙালি হিসেবে দেখি, বাঙালির তো কৃষ্টি বা যে সংস্কৃতি সেটা তো পড়ার মাধ্যমেই। আমরা যখন বাইরে, আমি বিয়ের পর বাইরেও থেকেছি, সেখানেও দেখেছি যে মানুষ কিন্তু বাঙালিকে এইভাবে চেনে যে মানুষ বাঙালি পড়াশুনো করতে ভালোবাসে, সংস্কৃতি মনস্ক, বই পড়তে ভালোবাসে, এবং এমন কোনো বই নেই যেখানে মানে তাদের যায়নি আর কি, সেই ক্ষেত্রটা তারা প্রস্তুত করেনি বা পড়েনি। আমার মনে হয় পড়ছে মানুষ, আমি তো দেখছি না, আমার চোখে তো ধরা পড়ছে যে মানুষ পড়ছে। এত বছর মেলায় আসছেন, কি কি পরিবর্তন দেখলেন মেলার? পরিবর্তন বলতে সত্যি কথা যদি বলি তাহলে হয়তো যদি দৃষ্টিভঙ্গির দিক থেকে বলি যে হ্যাঁ, এখনও স্টল রয়েছে, এখনও বই রয়েছে, বইয়ের গন্ধ রয়েছে, কিন্তু ওই যে জায়গাটা একটা থাকে না, যে একটা নস্টালজিয়ার ব্যাপার আর কি, যেটা যে জায়গায় মানায় সেটা সে জায়গাতে হলেই ভালো। এবং আমার ক্ষেত্রে বিশেষত বিশেষ করে মনকে নাড়া দেয় যে এক এক সময় এক এক জায়গায় বইমেলাটা হওয়া, এটা আমার মনে হয় যে কোথাও যেন আমার আবেগে খুব আঘাত করে। মানে আমার মনে হয় যে সেই যদি ওই ওই জায়গাতেই, মানে ব্যাপারটা কীরকম, যদি মাসিকে মা বলতে হয় বা পিসিকে মা বলতে হয়, তাহলে খানিকটা সেরকম হয়ে যায়। তাদের আমি শ্রদ্ধা করি, তাদের আমি ভালোবাসি, কিন্তু মায়ের জায়গা তো মায়ের জায়গাতেই, সেটাই আর কি। তো হ্যাঁ, এবার আগে যেরকম ছিল, ছোটোবেলার কথা বলছি, বাঙালিরা যেতেন বেশিরভাগ, এখন হচ্ছে অনেক সংস্কৃতির মানুষরা আসছেন, কারণ এই শহরে যেহেতু বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাষার, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করছেন, তারা আসছেন। এবং যেহেতু এখন ডিজিটাল যুগটা অনেক বেশি বেড়ে গেছে, আমি আজকেই দেখছিলাম এক জায়গায় যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে, তারা কিন্তু তাদের প্রজেক্ট করতে এসছে। হ্যাঁ, তারা কিন্তু বই কিনতে আসেনি বা বই দেখতে আসেনি। তো খানিকটা তো এই জায়গাতে বলতে গেলে যে সেটা মেটেরিয়ালিস্টিক হয়েছে। মানে এখন সব জায়গাটা বলতে গেলেই খুব ব্যবসা ভিত্তিক হয়ে গেছে। তো এটাকে হয়তো শুধু সেই যে বইয়ের তাড়নায় আসা সেরকম মনে হয়, সেই জায়গাটা নেই আমার মনে হয়। এটা মনে হয় একটা সমস্ত কিছু নিয়ে একটা টোটাল একটা মেলার যেরকম একটা রূপ দেওয়া হয় সেরকম ধরনের হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই বইটা মুখ্য, সেখানে যে মানুষ যে মানসিকতা নিয়ে আসেন, আমি সবসময়তেই সব কিছুর ক্ষেত্রেই বলি যে ইন্টেনশনটা খুব ম্যাটার করে। মানুষ কি মানসিকতা নিয়ে আসছেন সেটা খুব ম্যাটার করে। অনেক মানুষ রয়েছেন, যদি আমি ধরে নিই যে 70% মানুষ আসছেন বই কেনার জন্য, তাহলে আমি ধরে নেব যে 30% মানুষ হয়তো অন্য কোনো কাজকে করার জন্য আসছেন। সেটা ব্যবসা ভিত্তিক হতে পারে, যেমন খাবার বিক্রির জন্য হতে পারে, বা মেলা হচ্ছে একটু ঘুরে আসি, একটু সময় কাটানোর জন্য হতে পারে, সব রকমই রয়েছে। হস্তশিল্পের জন্য আসছেন।
বিভিন্নভাবে পরিধিটা বেড়েছে। আপনার কবিতার বই থেকে যদি আমাদের দর্শকদের কিছু কবিতা একটু পাঠ করে শোনান। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি প্রথম কবিতাটা পড়ছি, যদিও এটা খুব মিষ্টি একটা কবিতা, কিন্তু আমার ফেভারিট কবিতা পরে রয়েছে, আমি এটা পড়ছি আগে। প্রথম কবিতার নামই হচ্ছে ভালোবাসা। ঝরা পাতা ঝরে যাক, আশা থাক ডালে, ভালোবাসা রেখো তুমি আমার আড়ালে। ভালোবেসে আছি যেন জোনাকির সাথে, ভালোবাসা মিশে গেছে দিনে আর রাতে। কোনো কথা বললে হবে পরাজয়, তুমি আমি মিললে ভালোবাসা হয়। ভালোবাসা দিয়ে যাবে কত বদনাম, ভালোবেসে দিও চিঠি সাথে নীলখাম। ভালোবাসা ভালোবাসা হয়েও না কো একা, কবিতার পংক্তিতে হয়ে গেল দেখা। এইভাবে শুরু করেছি। এরপরে বিভিন্ন রয়েছে, জন্মদিন রয়েছে, হার মানাহার রয়েছে। আমি আমার খুব পছন্দের একটা কবিতা বলছি, খুঁজতে গিয়ে। যখন ভালোবাসার মানুষটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমি তাকে হাতড়ে পাচ্ছি না, চারদিকটা মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, একটা আলো জ্বালানো যাচ্ছে না, আলোর সুইচগুলো খারাপ হয়ে গেছে, তখন আমার মনে হয় যদি ছাদে গিয়ে দাঁড়াই বা খোলা মাঠে গিয়ে দাঁড়াই, তখন আকাশের দিকে তাকালে, যদি সেই দিনটা অমাবস্যা হয়, তাহলে কিন্তু আমাকে একমাত্র হাতছানি দিয়ে ডাকবে সেই তারাগুলো, যে তারাগুলোকে আমি সারা জীবন ধরে দেখতে পারবো, প্রত্যেকটা সন্ধ্যায় দেখতে পারবো, সেখানে চাঁদ উঠুক বা চাঁদ না উঠুক। তো সেই মানসিকতা নিয়ে লিখছি। অন্ধকারে দিচ্ছি উঁকি, তারার জাহাজ ভ্রাম্যমান, বিশ্ব নতুন করছি আশা, শূন্যে নীলের জন্মস্থান। সাগর হলো স্তব্ধ কথায়, তরঙ্গরা শব্দহীন, আকাশ গঙ্গা শুকিয়ে যাবে, নিব্বে আলো কমবে দিন। আলোকবর্ষ হারিয়ে আলো, অনেকখানি অপেক্ষা, দুঃস্বপ্ন স্বপ্ন খোঁজে, সত্যি তাদের হবে দেখা। গভীরতম রাতের পরে নিহারিকা নিরুদ্দেশ, ছন্ন ছাড়া মরুদ্যানে নেই কো প্রেমের বৃষ্টি বেশ। দিকভ্রান্ত ব্যর্থ তুমি, আমি বড্ড একলা মন, হাতের ওপর হাতটা রাখি, আকাশ উঁচু সরল কোণ। সূর্য পোড়া পৃথিবীটা কমাক তবে অক্ষগতি, তুমি বাদে সবাই দেখুক আজকে আমার লাভার ক্ষতি। ঝোড়ো হাওয়ার উল্টো পথে চাঁদের ছটায় রূপোর ভান, মিলন জলে নেই কোনো ঢেউ, মায়ায় করো মোমের স্নান। নীলাক্ষীরা রক্ত ঝরায়, অশ্রু জলে বরফ কুচি, তোমায় বরং না খুঁজলেই মনের নগর থাকতো সূচি। খুব সুন্দর দিদি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ যে আপনারা মনে করেছেন যে হ্যাঁ, আমি অন্তত এইটুকু কথা ক্যামেরার সামনে এসে বলতে পারি। আমিও কৃতজ্ঞ নির্বাণের কাছে। আপনাদেরকে অনেক শুভেচ্ছা।